আমরা স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের 52তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সুজন। সুজন ভাইয়ের পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। সুজন ভাইকে ধন্যবাদ বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে দ্রুত লিখে বা রেকর্ড করে afnandohorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে আপনাদের পাঠানো ঘটনাগুলো দিয়ে অনেকটা পথ ইনশাল্লাহ আমরা একসাথে পাড়ি দিতে পারবো। এই ভিডিও লাইক বাটনে প্রেস করার জন্য অনুরোধ করছি। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। আফনান দ্য ওয়ার্ল্ড চেষ্টা করে সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে সব ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা বিশ্বাস করি আমাদের সম্মানিত লিসেনার যারা আমাদেরকে ঘটনা পাঠান তারা সত্য ভয়ের ঘটনাগুলোই আমাদেরকে পাঠান। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি সুজন ভাইকে যিনি দিয়েছেন তার নাম তানভীর। তানভীর ভাইয়ের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ঘটনাটি ঠিক কোন গ্রামে ঘটেছিল এটা নির্দিষ্ট করে তানভীর ভাই নিজেও বলতে পারেননি। তানভীর ভাই বলেছেন যে ঘটনাটি অনেক ভয়ঙ্কর, আর ঘটনাটি ওই এলাকার আশেপাশের কোনো একটা জায়গায় ঘটেছিল। আর ঘটনাটি তানভীর ভাইয়ের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। এটা শোনার পর তানভীর ভাই কিন্তু অনেক দিন ভয়ে এবং আতঙ্কে ছিলেন। ঘটনাটি উনি একবার শুনেছেন তা না, বেশ কয়েকবার শুনেছেন। ওনার বয়স যখন 10-11 বছর তখনই শুনেছেন, এরপরেও শুনেছেন। মূলত গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে উনি শুনেছিলেন, ওনার সাথে আরও কয়েকজন বন্ধুবান্ধব ছিল তারাও শুনেছিল। উনি যতটুকু বলেছেন সেটাকেই গুছিয়ে সুজন ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। ঘটনাটি অনেক আগের, এক্স্যাক্ট সময়টাও আসলে বলতে পারেননি, তবে সেটা কমপক্ষে 50 বছরের বেশি সময় আগে বলে ওনারা বলেন। তো ওই দিকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আয়নাল। এই আয়নাল বিভিন্ন ধরনের কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন, দিনমজুরে কাজ করতেন। আয়নাল কিন্তু অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিল। শোনা যায় এই আয়নাল কাকাকে যদি বিষধর সাপও কামড় দিত তাহলে নাকি তার কিছু হতো না সহজে। আয়নাল কাকার ভাই বোন ছিল 8 থেকে 9 জন। আয়নাল কাকা তখন সবে বিয়ে করেছেন। এই আয়নাল কাকার বড় 2 ভাই যারা ছিলেন এনারা বিয়ে করে তাদের মতো আলাদা করে তাদের মতো করে থাকতেন আর কি। আয়নাল কাকা মা বাবাকে নিয়ে একসাথে থাকেন। জানা যায় আয়নাল কাকার বড় 2 ভাই ছিল খুবই লোভী এবং স্বার্থপর। এদিকে আয়নাল কাকা দিনমজুরে কাজ করেন এবং তাদের নিজস্ব ফসলের জমিতে ফসল তো ফলানি, নিজের ইনকাম সব মিলিয়ে যাচ্ছিল মোটামুটি ভালোই। আয়নাল কাকার সংসারে তেমন কোনো অভাব ছিল না সেই সময় প্রেক্ষাপটে। এদিকে আয়নাল কাকার বড় 2 ভাই আয়নাল কাকাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে। আয়নাল কাকার বড় 2 ভাই একসময় এই 2 জন মিলেই ফন্দি করতে থাকে যে কিভাবে সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া যায়। তারা বলে, কি রে আয়নাল তো ভালোই উপার্জন করতেছে, আমাদের বাবা আমাদেরকে সম্পত্তি বুঝাই দেয় না কেন? আমরা সংসার চালাতে হিমশিম খাই, আর সে নিজের ভাগেরটাও খাচ্ছে আমাদের ভাগেরটাও খাচ্ছে, এভাবে তো চলতে পারে না। এইরকম ফন্দি ফিকির করে 2 জন মিলে তাদের বাবার কাছে এসে বলে সম্পত্তি ভাগাভাগি করে দিতে। তার বাবা একথা শুনে বলে যে আমার মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি হবে, তার আগে হবে না। কিন্তু ছেলেরা তো এটা মানে না। তারা এলাকার বিভিন্ন মুরব্বীদের কাছে গিয়ে নালিশ করে। সেই মুরব্বীরাও যখন আয়নাল কাকার বাবার কাছে বিষয়টা বলেন যে তোমার ছেলেবেলে বড় হয়ে গেছে, তারা উপার্জন করতেছে, তুমি তাদের জমি তাদেরকে বুঝিয়ে দাও, তাহলে তো ঝামেলা শেষ। কি আর করা, একটা সময় রাজি হয়ে যান আয়নাল কাকার বাবা। কিন্তু ভাগ বাটোয়ারার সময় ঘটে গেল ঝামেলা। তা হচ্ছে আয়নাল কাকা যেহেতু দীর্ঘদিন ওই জমিগুলো চাষবাস করছিলেন, বিভিন্ন জিনিস দেখাশোনা করছিলেন, ভাইয়েরা অন্যান্য ভাইদেরকেও, বিশেষ করে এই 2 ভাই অন্যান্য ভাইদেরকেও বিভিন্নভাবে ফুসলিয়ে একটা বিষয় সবাইকে বোঝাতে সক্ষম করার চেষ্টা করছিলেন। সবাই বোঝেনি, কেউ কেউ বুঝেছে। যারা বুঝেছে তারাও তাদের পক্ষে কথা বলেছে। তা হচ্ছে যে আয়নাল কাকা তো দীর্ঘদিন এই জমিগুলো ভোগ দখল করেছে, এখন এই জমিগুলো তারা, বিশেষ করে আয়নাল কাকার অন্যান্য যে ভাই বোন, তারা হচ্ছে ন্যায্য প্রাপ্য। সুতরাং এই জমিগুলো ভাগে তাদেরকে আগে দিতে হবে। শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হলো, এমন একটা সিচুয়েশন তৈরি হলো, আয়নাল কাকা ভাগে এমন কিছু জায়গা পেয়ে গেলেন, বিশেষ করে নিজের বাড়ি তৈরি করার জন্য যে জায়গাটা, মানে ভিটা তৈরি করার জন্য যে জায়গাটা দেওয়া হলো তাকে, যদিও বা তার বাবা এটা দিতে চান নাই, কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের চাপে পড়েই উনি বাধ্য হয়েছিলেন। তখনকার সময় নাকি জমি বিক্রি হলে দলিল করা হতো, কিন্তু এমনি নিজেদের মধ্যে ভাগাভাগির যে বিষয়গুলো এগুলো মুখে মুখে হতো। এখনও কিন্তু এরকম হয় বিভিন্ন জায়গায়। এমন একটা জায়গায় দিয়ে দেওয়া হলো তার জমিটা প্রথমত খুব নিচু, ওখানে ঝোপ জঙ্গল, বড় বড় 2টো করই গাছও আছে।
তারপরে দেখা যাচ্ছে যে জায়গাটা সবচেয়ে বড় সমস্যা নিচু ঝোপ জঙ্গল, ওদিকে আশেপাশে কোনো ঘরবাড়ি নাই। আশেপাশে মোটামুটি বলা চলে যে প্রায় 300 মিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নাই। হ্যাঁ, চিৎকার দিলে দূর থেকে শোনা যায়। সেই ঘরবাড়িগুলোর যে জমিগুলো সেগুলো কিন্তু উঁচু। ওখানে এমন একটা অবস্থা যে কেউ যে প্রাকৃতিক কর্ম সারার জন্যও যাবে তাও সেখানে যায় না, মানে ওখানে যাবার কোনো প্রয়োজনই হয় না। এমন একটা জায়গায় আইনাল কাকাকে জায়গা দিয়ে দেওয়া হলো। আইনাল কাকা তো মন খুব খারাপ করলেন, কিন্তু কি আর করা, যেহেতু ভাই বোনেরা এভাবেই তাকে তাদের ভাগটা বুঝিয়ে দিয়েছে, বাবারও তেমন কিছু করার ছিল না। এলাকাবাসীদের মধ্যে কিছু কিছু লোকদেরকে তার ভাই বোনেরাও তাদের পক্ষে কথা বলার জন্য রেডি করে ফেলেছিল। এগুলো উনি ভাগ্য মনে করেই মেনে নিলেন। এখন এই জায়গাটা তো নিচু ছিল, পাশে বড় একটা পুকুর কেটে সেই মাটি দিয়ে প্রথমে জায়গাটা উঁচু করতে হবে, ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে। ওখানে যে বড় বড় দুটো গাছ ছিল, প্রথমে ওনার বাবা এই গাছ দুটো কাটতে নিষেধ করে দেন যে না, ওই গাছ কাটা যাবে না। এখন দেখা গেল যে আইনাল কাকা এবার বেশ চটে গেছেন যে গাছ কাটা যাবে না মানে, ভাইরা কি এই গাছের ভাগও নিতে চায় নাকি? আমাকে এমন একটা জায়গায় ফেলে দিয়ে গাছ কাটতে নিষেধ করে, নিশ্চয়ই আমার বাবা ভাইদের কথায় এই কথা বলতেছেন। উনি রেগে গিয়ে এই গাছ কাটার জন্য লোক নিয়ে আসেন। আইনাল কাকার লোকজন গাছ দুটো কেটেও ফেলে। ওই সময় আবার আইনাল কাকার বাবা ওদিক দিয়ে যাচ্ছিলেন, দূর থেকে দেখলেন গাছ দুটি কাটা হয়ে গেছে। ওখানে আসার পর উনি আইনাল কাকাকে বললেন যে বাপরে, কি করলি? এই গাছে কিন্তু বেশ কিছু জিনেদের আখড়া ছিল, আস্তানা ছিল, গাছটা কেটে তো ভালো করলি না, আমি তো এই জন্যই নিষেধ করেছিলাম। ওই সময় আইনাল কাকা চিন্তা করেন যে আসলে বাবা তো নিষেধ করেছিল, আমি তো উল্টা বুঝেছিলাম, কাজটা মনে হয় ভালো হলো না। এই লোকজন যখন চলে যায় ওই দিন গাছ কেটে, পরদিন একজনও আসেনি। খোঁজ খবর নিলে জানা গেল যে এদের খুব জ্বর এসেছে। পরবর্তীতে নাকি এদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে কারো হাত কারো পা নাকি বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। এগুলো কিন্তু আর কখনোই ঠিক হয়নি। তো তারা তো আসেনি। পরবর্তীতে আইনাল কাকা নিজের মতো করেই বিভিন্নভাবে ওই কাটা গাছগুলো অন্য মানুষদেরকে দিয়ে সরিয়েছিলেন। তারা তো আর গাছ কাটেনি, জাস্ট গাছগুলো সরিয়ে ফেলে আর কি। তো এরপরে উনি ওখানে বাড়ি তৈরি করেন, পুকুর কাটেন, পুকুরের মাটি নিয়ে উনি ভিটার মাটিগুলো উঁচু করেন আর কি। তাই এইভাবে উনি ঘর ওখানে তৈরি করেছেন। 1-2 বছর কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। মানুষজন দেখেছে ওই মাঠের ভিতরে নিচু জায়গায় আইনাল কাকা বাড়ি করেছে। তবে তখনও আইনাল কাকার বাড়ির আশেপাশে নতুন করে কোনো ঘর বাড়ি তৈরি হচ্ছিল না। একদিন হয় কি, আইনাল কাকা হাটেতে গিয়েছেন, সাপ্তাহিক বাজার করে বাড়িতে ফিরছেন। সময়টা বর্ষাকাল ছিল, কাদামাটির রাস্তা, এক হাতে হারিকেন অন্য হাতে বাজার নিয়ে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। আইনাল কাকার বাড়িতে যেতে হলে বাজারের রাস্তা থেকে নেমে আরও 10 মিনিট ভেতরের দিকে হেঁটে যেতে হতো। আইনাল কাকা বাজারের রাস্তা থেকে নেমে বাড়ির রাস্তায় হাঁটছেন। এমন সময় আইনাল কাকা ফিল করলেন কেউ একজন তার পেছন দিক থেকে খুব দ্রুত হেঁটে আসছে। কাদামাটির উপর হাঁটলে একজনের শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। আইনাল কাকা সাথে সাথে পেছনে ঘুরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আইনাল কাকা মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। আইনাল কাকার হাতে টিমটিমে হারিকেনের আলোতে যতদূর দেখা যায় সামনের দিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছে, অথচ সাইডে ডানে বায়ে পেছনে এতটা অন্ধকার না। চিন্তা করলেন কি ব্যাপার, সামনে এরকম অন্ধকার কেন? সামনের দিকে উনি আগাতে থাকলেন। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন খুবই তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে উঠল, কি রে আইনাল, কোথায় যাচ্ছিস? এই কথাটা নাকি এমন ভয়ঙ্করভাবে বলেছিল যে কোনো মানুষ এই ভয়েস শুনলে ভয়ে ওখানেই মরে যেতে পারে। তবে কাকা তো সাহসী মানুষ, উনি ভয় পেলেও এতটা ভয় পাননি। তবে এতটুকু উনি বুঝতে পেরেছিলেন এটা কোনো মানুষের গলা হতে পারে না, আবার কোনো প্রাণীর গলাও না, একটা মিশ্র কণ্ঠস্বর বলে ওনার কাছে মনে হচ্ছিল। আইনাল কাকা উনি দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকলেন। বাড়ির সামনে যে পুকুর পাড়, সেখানে পুকুরের যেই অংশ অর্থাৎ ঘাটলার মতো যে জায়গাটা আছে ওটার পাশে একটা আম গাছ ছিল। উনি খেয়াল করলেন যে ওই আম গাছের মধ্যে যেই আম গাছের ডালটা পুকুরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, ওখান থেকে বানরের মতো কিছু অবয়ব লাফ দিয়ে পুকুরে পড়ছে, কিন্তু এগুলো ভেসে উঠছে না। তো উনি যখন ওদিকটাতে এসেছেন, হঠাৎ করে উনি খেয়াল করলেন যে আইনাল কাকার দিকে একটা অবয়ব তাকিয়েছে। আইনাল কাকা কিন্তু বুঝতে পেরেছেন যে ওই জিনিসটা তাকে দেখছে। আইনাল কাকা এমন ভাব করলেন যেন উনি কিছুই দেখেননি। উনি জানতেন যে এখন যদি ওইটা বুঝে ফেলে যে আইনাল কাকা তাকে দেখেছে, তাহলে তো বিপদ হবে। আইনাল কাকা কি করেছেন, ওই পুকুর পাড়ে গিয়ে হারিকেনটা পাড়ে নামিয়ে রেখে ওনার স্ত্রীকে চিৎকার দিয়ে ডাকছেন যে কি গো, কই গেলে, আসো একটু বাইরে আসো, বাজারে ব্যাগ নিয়ে আসছি, পুকুরে হাত মুখ ধুচ্ছি। এদিকে আইনাল কাকা কিন্তু আর চোখে খেয়াল করছেন ওই অবয়বগুলো করেটা কি।
উনি দেখতে পাচ্ছেন যে ডালের উপর একটা অভাবকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে আশেপাশে আরও অনেকগুলো এসে জড়ো হয়েছে, যে কোনো সময় ওনাকে আক্রমণ করবে। আল্লাহর কি ইচ্ছা, ওই সময় ওনার স্ত্রী আইনুল কাকার ডাক শুনে বাইরে বের হয়ে আসলেন হাতে আরেকটা হারিকেন নিয়ে। উনি দূর থেকে বলছেন, কী ব্যাপার, এত দেরি হলো কেন? আইনুল কাকা বলছে, আরে দেরি আর হবে না, পথ কাদা কাদা হয়ে গেছে, হেঁটে আসতে সময় লেগেছে। এইভাবে দুইজন মিলে কথা বলছেন। কথা বলতে বলতেই উনি ওই হাত মুখ ধুয়ে পুকুর থেকে উঠে গেছেন। এদিকে ওনার স্ত্রীও কিন্তু ওই গাছের উপর অবয়বগুলোকে দেখতে পাননি। আইনুল কাকা যখন ওর স্ত্রীর সাথে ঘরে ঢুকছিলেন, তখন আরেকটু আর চোখে বোঝার চেষ্টা করলেন ডালে কোনো অবয়ব আছে কিনা। তখন বুঝতে পারলেন না, কোনো সমস্যা নাই, এখন আর রেগুলার নাই। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না। এই ঘটনার বেশ কিছুদিন পর আইনুল কাকা সারাদিনের কাজকর্ম সেরে গবাদি পশুগুলো ঘরে ঢুকিয়ে বিকালের দিকে সপরিবার বলতে যা ওনার পরিবারে যারা ছিলেন আর কি, তারা আইনুল কাকার শ্বশুর বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার স্ত্রীর বাবার বাড়িতে। সেখানে কোনো একটা অনুষ্ঠান ছিল, ওনারা গিয়েছেন। তবে আইনুল কাকা বাড়িতে ফেরত আসবেন, অন্যরা ওই রাত্রে ওই বাড়িতেই থাকবেন, এরকমই চিন্তাভাবনা ছিল। কারণ হচ্ছে আইনুল কাকার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে, চুরি হওয়ারও সম্ভাবনা আছে, কারণ এটা একটা নির্জন জায়গায় উনি বাড়ি করেছেন। ওনার পরিকল্পনা ছিল ওনার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে উনি চলে আসবেন, আর উনি খাওয়া দাওয়া করে চলে আসবেন। ওনার স্ত্রী পরের দিন সকালবেলা বা দুপুরের দিকে সে তার সুবিধা অনুযায়ী চলে আসবে আর কি, এরকম চিন্তাভাবনা ছিল আর কি। তো গিয়েছেন শ্বশুরবাড়িতে, আত্মীয় স্বজনরা তারা এসেছেন, গল্প গুজব হচ্ছে, রাতের খাবার দাবার শেষ করে তখন উনি বললেন যে আমি তো চলে যাব। ওই সময় প্রেক্ষাপটে হয়তোবা তখন রাত 9টা কি 9:30 বাজে, কিন্তু গ্রামের প্রেক্ষাপটে এত বছর আগের, যেখানে ওই সময় ইলেকট্রিসিটি আসেনি, তখন তো বুঝতেই হবে যে অত রাত্রে গ্রামে কেউ কিন্তু জেগে থাকে না। শ্বশুরবাড়ির সবাই বারবার নিষেধ করেছে যে এত রাতে যাওয়ার দরকার নাই, কিন্তু আইনুল কাকা তো নাছোড়বান্দা, উনি যাবেনই। উনি বলছেন যে আমি না গেলে মধ্যরাতে এদেরকে একবার খাবার দিতে হবে, বিশেষ করে গরুদেরকে খাবার দিতে হবে, না গেলে তো সমস্যা, এই জন্য যেতেই হবে, বোবা প্রাণীগুলো না খেয়ে থাকবে। তখন শ্বশুরবাড়ির লোকজনও দেখলো যে ঠিক আছে, আসলে সব দিকে তো বিবেচনা করতে হয়। এরপর আইনুল কাকার স্ত্রী হাতে একটা হারিকেন নিয়ে আইনুল কাকাকে কিছুটা পথ এগিয়ে দিলেন। এরপর আইনুল কাকা ওনার শ্বশুরবাড়ির রাস্তা পেরিয়ে অনেকটা দূরই চলে এসেছেন। পুরো রাস্তায় কোনো মানুষজন নাই, মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আর রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁশবাগান, লতাপাতার ছোপ এগুলো আছে। আর আইনুল কাকার ভয় ডর তো আগে থেকেই কম। আইনুল কাকা যেই পথ দিয়ে আসবেন, একটা জায়গায় কিন্তু বাঁশবাগান রয়েছে, ওই বাঁশবাগানের যে রাস্তাটা ওটার ভিতরে উনি ঢুকে গিয়েছেন। যখন উনি ঢুকেছেন, ওনার কাছে মনে হলো এবার অন্ধকারটা যেন আরও গাঢ় হয়ে এসেছে। উনি কী করলেন, হারিকেনটা একটু উঁচু করে হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলেন। তাতে কিছুই হলো না, মনে হলো হারিকেনের আলো ঠিকই বাড়লো, সেই সাথে অন্ধকারও সেই সমান তালে মনে হচ্ছে বেড়ে গিয়েছে। আইনুল কাকার ভিতরে ভিতরে কিছুটা খটকা লাগলো। তিনি ডানে বায়ে দেখলেন যে না ঠিক আছে, ডানে বায়ে মোটামুটি দেখা যাচ্ছে, অন্ধকার হলেও চাঁদের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, কিন্তু সামনের দিকে মনে হচ্ছে গুমোট অন্ধকার, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি কিন্তু সামনের দিকে সাহস করে আগাতে থাকলেন। হঠাৎ করে ওনার সামনে চলে আসে একটা কাফনে মোড়ানো লাশ, রাস্তার উপরে আড়াআড়িভাবে শোয়ানো। হারিকেনের আলোতে উনি এটা দেখতে পাচ্ছেন। তখন আইনুল কাকা তো মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। তখন বুঝতে পারেন যে এত রাত করে আসাটা ঠিক হয়নি, শ্বশুরবাড়িতে থেকে গেলে হয়তো বা ভালো হতো। উনি চিন্তা করলেন যে এখন যদি এই লাশটা উঠে ধপ করে বসে যায় আর ওনাকে আক্রমণ করে, তাহলে কি হবে? যদি করেই ফেলে, উনি পিছু হটবেন না। উনি চিন্তা করলেন যে এই হারিকেনের ভেতরে কেরোসিন তেল আছে, এই কেরোসিনটা বের করে এই অবয়বটার দিকে ছুঁড়ে দেবেন, তারপরে এই হারিকেনটাও তার দিকে ছুঁড়ে দেবেন, তাহলে তার গায়ে আগুন ধরে যাবে। কিন্তু যেটা হলো সেটা হলো ওই লাশটা বা লাশরূপী অবয়বটা উঠে বসলেও না, কিছুই করলো না। উনি খুব সুন্দর করে লাশটাকে পাশ কাটিয়ে সামনের দিকে আগাতে থাকলেন। সামনের দিকে আগানোর পর কি মনে করি উনি পিছন দিকে তাকিয়েছেন যে লাশটাকে আছে, পিছন থেকে তাকিয়ে দেখলেন যে না, কিছুই নেই, ওই জিনিসটা চলে গেছে ওখান থেকে। তো মনে মনে উনি আল্লাহকে শুকরিয়া জানালেন যে যাক, বাঁচা গেছে আর কি। উনি আবার সামনের দিকে আগাচ্ছেন। তো বাড়ির মোটামুটি কাছাকাছি আসছেন আর কি। উনি ওনার পুরনো বাড়ি, যেটাতে উনি আগে থাকতেন আর কি, তো ওই বাড়িটার কাছাকাছি আসেন। এটা পার হওয়ার পর হচ্ছে আবার নিচু জমি শুরু, সেখান থেকেও কিছুটা হেঁটে তারপরে হচ্ছে ওনার বাড়িটা। ওই পুরনো বাড়ির কাছাকাছি যখন এসেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে বাবা, এত রাত করলি? এই শব্দটা যখন আসে, আইনুল কাকা কিন্তু কিছুতেই আন্দাজ করতে পারছেন না আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে, সামনে থেকে, পেছন থেকে, ডানে বায়ে। আবার মনে হলো আওয়াজটা মনে হলো মাথার উপর থেকে আসছে, তবে গলাটা বেশ পরিচিত। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলেন ওনার সামনেই ওনার বাবা দাঁড়িয়ে আছে। আইনুল কাকা তার বাবাকে দেখছেন,
চেহারাটা ফ্যাকাশে আর রক্ত শূন্য হয়ে আছে। আর আইনাল কাকার দিকে তাকিয়ে তার বাবা মিটমিট করে হাসছে। আইনাল কাকা কিন্তু এটা জানতেন যে এই জমি ভাগাভাগি হওয়ার পর উনি যখন বাড়ি করেছেন ওনার বাবা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন, তাও সেটা প্রায় 1 বছর হয়ে গেছে। কিন্তু এইটা কি, এইটা তো তার বাবা না। আইনাল কাকা এক পর্যায়ে বিরক্ত হয়ে ওই অভাবটাকে উদ্দেশ্য করে বলে ওঠে আর কি, আচ্ছা বলেন তো আমি আপনাদের কি ক্ষতি করেছি? বারবার কেন আপনারা আমার পিছু নিয়েছেন? আমার রাস্তা ছাড়েন, আমি বাড়িতে যাব। এই কথা বলার সাথে সাথে আইনাল কাকার বাবার রূপে থাকা ওই অভাবটা হাত লম্বা করে আইনাল কাকার গলা চেপে ধরলো আর খিলখিলিয়ে হাসতে শুরু করেছে। আস্তে আস্তে তার চেহারাটাও পরিবর্তিত হতে থাকলো। এদিকে আইনাল কাকা জোরে জোরে আল্লাহু আকবার বলতে লাগলেন। একটা সময় চোখের সামনেই আইনাল কাকার বাবার অবয়বটা ভ্যানিশ হয়ে গেল। আইনাল কাকা দ্রুত বাড়ির ভিতর ঢুকে রুমে গিয়ে শুয়ে পড়েন। গভীর রাতে বাড়ির চারপাশ দিয়ে কিসের জন্য হাঁটাহাঁটি, আর গরু যেরকম রাতের বেলা জোরে জোরে নিঃশ্বাস সারে ফসফস শব্দ হয় ওরকম ফসফস আওয়াজ উনি শুনেছেন। তবে আইনাল কাকা ঘর থেকে বাইরে বের হননি। সকালবেলা ফজরের আজানের পর যখন একটু সকাল হয়েছে, আলো ফুটেছে, উনি বাইরে বের হয়েছেন। চিন্তা করলেন যে এত হাঁটাহাঁটি যেহেতু করেছে উঠোনে নিশ্চয়ই পায়ের ছাপ দেখা যাবে, কিন্তু উঠোনে উনি কারো পায়ের ছাপ দেখতে পাননি। আর ওনার গোয়াল ঘরের গরু যেগুলো যেভাবে বাঁধা ছিল ঠিক সেভাবেই আছে। আইনাল কাকা এভাবেই কিন্তু সময় পার করছিলেন। একদিন দুপুরবেলা উনি ওনার গরুকে পানি খাইয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছেড়ে দিয়ে আসলেন ঘাস খাওয়ার জন্য। আইনাল কাকা বাড়িতে এসে কিছুক্ষণ কাজকর্ম করে বারান্দায় একটা খুঁটির সাথে শরীর হেলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে গেছেন উনি নিজেও বুঝতে পারলেন না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মাঠের ভিতরে থাকা ওনার গরুগুলো হাম্বা হাম্বা করে ডাকাডাকি করছে। তার গরুগুলো যেগুলো বাঁধা ছিল এগুলো কিন্তু বাড়িতে আসতে পারেনি, আর যেগুলো ছাড়া ছিল এগুলো বাড়িতে চলে এসেছে। উনি বুঝতে পারলেন না, এতটা সময় পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উনি এখানে ঘুমিয়েই আছেন এই খুঁটির সাথে হেলান দিয়ে। ওনার স্ত্রী ওনাকে ডাকলো না। বিষয়টা কেমন যেন লাগে ওনার কাছে। উনি চিন্তা করলেন যে গরু যেগুলো চলে আসে তো আসছেই, যেগুলো আসেনি সেগুলো দ্রুত খুঁটি তুলে দিতে হবে, একাই চলে আসবে। উনি চলে গেলেন মাঠের মধ্যে। যে সমস্ত গরুগুলো তখনও খুঁটির সাথে বাঁধা ছিল সেগুলো মাটি থেকে ওই খুঁটিগুলো আলগা করে দিলেন, সেগুলো বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিন্তু একটা গরু উনি দেখতে পাচ্ছেন না। ওনার একটা দুধেল গাই ছিল, ওনার একটা না কয়েকটা দুধেল গাই ছিল। তবে এই যে গাইটা, এই গাইটা ছিল প্রথম দিকের গাই। এটা থেকে 5-6টা বাছুর হয়েছে, সেগুলো বড় হয়েছে, সেগুলো যেগুলো মানে গাভী আর কি, সেগুলো দুধ দিচ্ছে। এই গাভীটা ওনার খুবই প্রিয় ছিল। এটাকে উনি খুঁজে পাচ্ছেন না, খুঁজছেন। তবে কিছুটা সাইড থেকে হঠাৎ করে হাম্বা হাম্বা ডাক আসে। এই ডাক শুনে উনি বুঝতে পারেন যে এটাই ওনার সেই গাভী। ওদিকে এগিয়ে গেলে উনি দেখতে পান গরুটার যেই দড়ি, এই দড়িটা এখানে যে ঝোপ জঙ্গল আছে, ঝোপ জঙ্গলের মধ্যে কোনো গাছের সাথে প্যাঁচ লেগে গেছে। সে আর ওখান থেকে ছুটে আসতে পারছে না। তবে সে যে এখান থেকে আসার জন্য চেষ্টা করেছে এটা বোঝা যাচ্ছে। সেখানে বারবার হাঁটাহাঁটি করেছে, মাটির উপর তার খুঁড়ের ছাপ পড়ে গেছে, জায়গার মাটিটাও নরম ছিল। তখন উনি বুঝলেন যে গরুটা এমনভাবে আটকে গেছে, সে চেষ্টা করতে পারেনি। ঠিক আছে, এখন তাহলে আমি এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। উনি ওই ঝোপ থেকে গরুর দড়ি যেই অংশটা প্যাঁচ লেগে গিয়েছিল সেটা ছুটানোর পর গরুটাকে নিয়ে সামনের দিকে আগাবেন। এবার গরুটা নড়ে না, এক চুলো নড়ে না। ওনার হাতে থাকা লাঠি দিয়ে এই যে চেষ্টা করছেন গরুটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, তার হয় না। এর মধ্যেই ওনাদের পরিচিত এক প্রতিবেশী, ওনার বাড়ি থেকে আরও বেশ অনেক দূরে বলতে দূরেরও যেটা সেটাও প্রায় 300 মিটার দূরে, ওই রকম একটা বাড়ির লোক। উনি আবার ওদিক দিয়ে যাচ্ছিলেন। তখন উনি বললেন, কী রে আইনাল, কী হলো? তখন উনি বলছেন, এই যে দেখো না ভাই, গরু এটা যায় না। তখন দুজন মিলে ঠেলাঠেলি করছেন। পরে যিনি এসেছেন ওই প্রতিবেশী গরুর দড়িটা ধরে সামনের দিকে টানছেন, আর আইনাল কাকা পিছন থেকে ধাক্কাচ্ছেন, মাঝে মাঝে লাঠি দিয়ে আঘাত করছেন যাতে করে গরুটা সামনের দিকে আগাতে থাকে। অনেক কষ্টে দুজন মিলে এই গরুটাকে বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পর ওই যে গোয়ালঘর, এই গোয়ালঘরে কিন্তু ধোয়া দিতে হয়, তা নাহলে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়। ওখানে গিয়ে ধোয়া দিয়েছেন। এরপর মোটামুটি উনি চলে আসছেন ওখান থেকে সব কিছু ঠিকঠাক করে। সকালবেলা উনি যখন গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলোকে ছেড়ে দেওয়ার জন্য, গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। সবগুলো গরু ঠিকঠাক আছে, কিন্তু সেই দুধেল গাইটা মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে অনেক, এটাও বোঝা যাচ্ছে। গরুটার জন্য খুব মায়া হয় আইনাল কাকার, কারণ এই গরুটা ওনার শুরুর দিকের গরু। এটার প্রতি আলাদা একটা মায়া মহব্বত ওনার থাকবে, এটাই স্বাভাবিক। উনি বুঝতে পেরেছিলেন গরুর মৃত্যুটা স্বাভাবিক না। তবে ওই সময় কিছু করার ছিল না, কারণ ওনাদের গ্রামের আশেপাশে তেমন কোনো ভালো কবিরাজও ছিল না যে এই বিষয়ে উনি খুব সহজেই কোনো একটা পদক্ষেপ নেবেন।
তো আইনুল কাকার জীবনে কিন্তু এরকম বহু ঘটনা ঘটে চলছে, টুকটাক অনেক ঘটনাই ঘটে চলছে। একদিন রাতের বেলা আইনুল কাকার ওয়াশরুমে যাবার দরকার হলো। রাত তখন ঠিক কয়টা বাজে উনি বুঝতে পারেননি, তবে গভীর রাত ছিল। আইনুল কাকা ঘর থেকে বের হয়ে একটা মাটির পাত্র হাতে নিয়ে ওয়াশরুমে গিয়েছেন। যখন উনি ওয়াশরুমে গিয়েছেন তখন ওনার কাছে মনে হলো ওনার বাড়ির পেছনে থাকা পুকুরে কেউ গোসল করছে, পানির খলখল আওয়াজ হচ্ছে। গোসল করলে সাঁতার কাটলে যেরকম আওয়াজ হয় ওইরকম আওয়াজ উনি শুনতে পেলেন। তখন উনি বুঝতে পারলেন যে কি ব্যাপার, ঘটনাটা কি। এইখানে তো এত রাতের বেলা কারো গোসল করতে আসার কথা না, দিনের বেলাতে লোকজন এদিকে আসে না, আর রাতের বেলা আমার পুকুরে এসে গোসল করবে। উনি কিন্তু আসার সময় দেখে এসেছিলেন ওনার ওয়াইফ ওনার পাশেই ঘুমাচ্ছিল, আশেপাশে ঘর বাড়িও দূরে দূরে, এখানে থেকেও আসবে না। তখন উনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। কি আছে? কৌতূহল নিয়ে উনি ওয়াশরুম থেকে বের হয়ে ওদিকে গিয়েছেন। ওই সময় আকাশে যতটুকু চাঁদের আলো ছিল সেটা দিয়েই বোঝা যাচ্ছে যে আবছা আবছা বোঝা যায় আর কি, মনে হচ্ছে একটা বৃদ্ধা মহিলা সে পুকুরের পানিতে কিছু একটা পরিষ্কার করছে। এই যে আইনুল কাকা দূরে দাঁড়িয়ে ওই অভাবটাকে দেখছেন, এটা কিন্তু শুরুর দিকে ওই অভাবটা টের পায়নি, তবে হয়তো 1-1.5 মিনিট পার হবার পর ওই অভাবটা টের পেয়েছে। সে ওই পরিষ্কার করা ছেড়ে দিয়ে আইনুল কাকার দিকে মাথা ঘুরিয়ে তাকায়, আর দপ করে তার চোখ দুটো জ্বলে ওঠে। বিষয়টা এরকম যে অনেক সময় আমরা সিসিটিভির নিচ দিয়ে যদি হেঁটে যাই বা কাছাকাছি হেঁটে যাই, তখন সিসিটিভিতে থাকা সেন্সর যখন কোনো মানুষের উপস্থিতি টের পায় তখন কিন্তু সিসিটিভি লাইট জ্বলে ওঠে। মনে হচ্ছে যে এই অবয়বটার চোখ দুটো সেই সেন্সরে কাজ করেছে, দপ করে জ্বলে উঠেছে, মনে হচ্ছে তাকে দেখে ফেলেছে। এইভাবে কিন্তু ওই অভাবটাও তাকে দেখছে। আইনুল কাকাও ওখান থেকে নড়তে পারছেন না, উনিও একই রকমভাবে ওই অভাবটার দিকে তাকিয়ে আছেন। শুধু চোখটাই বোঝা যাচ্ছিল যে চোখ জ্বলছে। এরপর হলো কি, ওই অভাবটা পানির উপর হাঁটতে হাঁটতে পুকুরের আর এক মাথায় গিয়ে ঝোপের মধ্যে চলে গেল। এরপরে আইনুল কাকার শরীরে শক্তি ফেরত আসে। উনি তখন দ্রুত ঘরে চলে আসেন। পরদিন সকালবেলা দেখা গেল আইনুল কাকার শরীরে ভীষণ জ্বর। তবে এই জ্বরটা যে একদম ভালো হয়ে গিয়েছিল তা না, বেশ অনেক দিনই ছিল বলতে হবে। তবে উনি কোনো ঝাড়ফুঁক করার নাই, ভালো হয়ে যেতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল। এরকম কিন্তু বেশ কিছু জিনিস উনি মাঝে মাঝেই দেখতেন। একবার হয় কি, আইনুল কাকা রাতের বেলা গোয়াল ঘরে গিয়েছেন গরুগুলোকে খাবার দিতে। যখনই উনি ওই দিকটাতে গিয়েছেন হঠাৎ করে দেখেন একটা ছায়ামূর্তির মতো গোয়াল ঘরের দরজা থেকে একটু সরে গেল। আইনুল কাকার হাতে তো হারিকেন ছিল। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কোনো চোর আসছিল কিনা। কোন দিকে সরে গেল, উনি হারিকেন নিয়ে ওই দিকে আগাতে থাকলেন। উনি দেখতে পেলেন যে মনে হচ্ছে একটা কাক, কাক যদি 2 পায়ে মানুষের মতো হেঁটে যায় কেমন দেখা যায়, তো ওভাবে একটা কাক হেঁটে যাচ্ছে। একদম পেছন থেকে কাকের মতোই দেখা যাচ্ছে, কিন্তু উচ্চতা কিন্তু একটা মানুষের সমান। এরপর কি হলো, 2 পাশে পাখা মেলে দিয়ে আকাশের দিকে সোজা উড়ে চলে গেল। এই জিনিসটা কিন্তু উনি দেখলেন। এটা দেখার পর বুঝতে পারলেন যে আসলে এই বাড়িতে এমন কিছুর উপদ্রব শুরু হয়েছে। শুরুর দিকে তো বছরখানেক কেটে গেল, কোনো সমস্যা হয়নি। এর মধ্যে ওনার বাবাও মারা গিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। নতুন করে হঠাৎ করে এগুলো শুরু হয়েছে। গরুটা মারা গেল, বিভিন্ন সময় তো উনি বিষয়গুলো দেখছেন। এখন আইনুল কাকার বুঝতে আর বাকি রইল না যে এবার এই সমস্যাটা খুব ভালোভাবেই শুরু হয়েছে। উনি চিন্তা করলেন যে ওনার গরুগুলো তো ওনার খুব বড় একটা সম্পদ, কেননা গরুগুলো বড় হলে উনি সেগুলো বিক্রি করেন। তারপরে বিক্রির যে টাকাটা, এই টাকা থেকে অর্ধেক টাকা দিয়ে আরও গরু কেনেন, বাকি অর্ধেক সংসারের জন্য খরচ করেন। এখন এই গরুগুলোর উপরে নিশ্চয়ই এগুলো লেগেছে। গরুগুলোকে যদি মেরে ফেলে তাহলে তো ওনার অবস্থা খারাপ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে উনি খুবই দুর্বল হয়ে পড়বেন। উনি চিন্তা করেন, যাক এখন আর ঘরে ঘুমাবো না, রাতের বেলা গোয়াল ঘরে ঘুমাবো। গোয়াল ঘরের এক পাশে উনি বাঁশের মাচা তৈরি করে সেখানেই থাকা শুরু করলেন। 1-2 রাত থেকেছেন, কোনো সমস্যা হয়নি। তবে কয়েকদিন পর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল। আইনুল কাকার কাছে মনে হতো গভীর রাতে কে যেন তার গলা চেপে ধরে। চোখ মেলে তাকাতেই উনি আর কিছু দেখেন না। এরকম কিন্তু টানা কয়েকদিন হয়েছে। এক রাত্রে উনি একটু ঘুমের ভাব ধরে পড়ে আছেন, মানে ঘুমাচ্ছেন না, এমন ভাব যে উনি গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে উনি চোখ খুলে দেখার চেষ্টা করছেন যে কেউ আসে কিনা। বিশেষ করে ওই গোয়াল ঘরের এক সাইডে কিন্তু 2টো জানালা কাটা ছিল। যখন ধোঁয়াগুলো দেওয়া হতো ওই ধোঁয়াগুলোকে আবার বাইরে বের করে দেওয়ার জন্য ওই জানালা দিয়েই উনি ওই কুলার মতো একটা জিনিস দিয়ে বাতাস করতেন, যাতে ধোঁয়াগুলো আবার দ্রুত বের হয়ে যায়। আর ওখানে থাকতে হলে তো বাতাসেরও দরকার হয়, এই জন্য জানালা 2টো কাটা হয়েছিল। উনি ওরকম একটা জানালার পাশেই শুয়েছিলেন। গভীর রাতে উনি দেখলেন ওই জানালার ভেতর দিয়ে মনে হচ্ছে লম্বা লিকলিকে একটা নারী অবয়ব ঢুকলো।
ঢোকার পরে দূরে দাঁড়িয়ে থেকেই মনে হলো সে তার হাতটা লম্বা করে বাড়িয়ে দিয়ে খপ করে আইনাল কাকার গলা চেপে ধরেছেন। যখনই গলা চেপে ধরেছেন, আইনাল কাকা তো জেগেই ছিলেন, উনিও ওই হাতটাকে চেপে ধরেছেন। যখন আচমকা উনি নিজেও হাতটাকে চেপে ধরেছেন, তখন মনে হলো যেই অবয়বটা তার গলা চেপে ধরেছে সে বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। সে চিন্তা করছে কী ব্যাপারে, তো ঘুমিয়েছিল, ওর তো এরকম হওয়ার কথা না। তখন নাকি সে ছেড়ে দিয়ে একটা ধোঁয়ার মতো হয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। তো এটা কিন্তু আইনাল কাকা দেখলেন, বুঝতে পারলেন। এখন গরুগুলোকে সেভ করার জন্য উনি আর কি করবেন এসব চিন্তা করছেন, যে এটাই তো ওনার বেঁচে থাকার অন্যতম একটা অবলম্বন, কারণ এখান থেকে ওনার অর্থকরী উপার্জন হয়। আইনাল কাকা একজন হুজুরের কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করলেন। এরপর হুজুর বললেন যে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখন যে গরুগুলো পালছো সবগুলো বিক্রি করে দাও। হুজুরের পরামর্শ অনুযায়ী উনি এগুলো বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করেন। আর হুজুর এটাও বলেন যে তুমি যেই জায়গায় বাড়ি করেছো একদম তোমার বাড়ির লাগোয়া তো কোনো ঘর বাড়ি নাই, এখন তুমি যদি এখানে থাকো কোনো একটা অঘটন ঘটে মানুষজন তো জানতেও পারবে না, জায়গাটা বেশি ভালো না, এখন তুমি এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। এদিকে আইনাল কাকা কিন্তু এই কথা মানতে পারেন না, কেননা এটা তো ওনার একটা ভিটা, ওনার বাবা এই জমিটা মৃত্যুর আগে দিয়ে গেছেন। ভাইদের চাপে হোক আর যে কোনো কারণে হোক বাবার একটা দেয়া জিনিস এটা উনি কিভাবে ছেড়ে চলে যাবেন, এটা উনি মানতে পারছেন না। অনেক কষ্ট করে এই জায়গায় ঘর তৈরি করেছেন, মাটি কেটে এখানকার জমি উঁচু করেছেন, পুকুরের মাটি নিয়ে ভিটা তৈরি করেছেন, এখন এগুলো আসলে কিভাবে করবেন, ছেড়ে যাবেন, এটা নিয়ে উনি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এদিকে ভালো ভালো জমিগুলো তো ওনার ভাই বোনেরা নিয়ে নিয়েছে, তারাও তো নতুন করে নতুন জায়গায় ওনাকে ঘর বাড়ি করতে দেবে না, এটা উনি জানতেন। এখন কি আর করা, তারপরও কিছু কাজ তো করতে হবে, গরুগুলোও বিক্রি করে দেওয়ার দরকার। উনি কি করলেন, বেশ কিছু গরু নিয়ে বাজারে চলে গেলেন। যাওয়ার সময় পাশে এক প্রতিবেশীকে উনি সাথে নিয়ে গিয়েছিলেন। যেই বাজারে গিয়েছিলেন সেই বাজারটা ওনার বাড়ি থেকে প্রায় 15 থেকে 18 কিলোমিটার দূরে। উনি যখন ওখানে গিয়েছেন, যাওয়ার পর মোটামুটি সব গরুই বিক্রি করে দিয়েছিলেন, তবে একটা গাভী গরু আর কি, এইটার দর দামে বনাবনি হচ্ছিল না দেখে উনি ওই গরুটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন এরকম সিদ্ধান্ত গ্রহণ করলেন। যেহেতু সাথে একজন লোক আছে, নিয়ে যেতেও সমস্যা হবে না, অন্যান্য গরুগুলো বিক্রি করে দিলেন। ষাঁড় গরু ছিল, গাভী গরু ছিল, মানে গাই গরু বলে অনেকে। এরপর ওই গরুটা নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন অনেকটা পথ তো হেঁটে আসতে হবে, তা আসেন তখন এমন একটা জায়গায় চলে আসেন ওখান থেকে আইনাল কাকার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 30 মিনিটের মতো লাগতে পারে। ওই সময়ে আইনাল কাকা বলে উঠলেন যে দেখছো ভাই, এমনিতে গরু কিন্তু এত পথ হেঁটে আসে না, এই গরুটা অনায়াসে এতটা পথ হেঁটে আসলো, একটা জায়গায় দাঁড়ালো না, বিশ্রামও নিল না, খুব ভালো তো। যেই না এটা বলছে সাথে সাথে গরু দাঁড়িয়ে গেছে, গরু তো আর নড়ে না। ওনাদের কাছে কিন্তু লাইট ছিল না, হারিকেনও ছিল না, অন্ধকারে ওনারা পথ দেখে দেখে আসছিলেন। তো যেখানে এসে গরুটা দাঁড়িয়ে যায় ওইখান থেকে একটু সামনের দিকে তাকালে আর কিচ্ছু দেখা যায় না, মনে হচ্ছে ওখানে গুমোট অন্ধকার হয়ে আছে। অথচ ডানে বায়ে পিছনে কিন্তু মোটামুটি চাঁদের আলোতে দেখা যাচ্ছে। গরুগুলো কি করেছে, এবার দাঁড়ানো থেকে শুয়ে পড়ে, বিশেষ করে ওই গরুটা আর কি, ওখানে একটাই গরু ছিল, গরুগুলো না একটাই গরু। তো তখন আর কি ওই ওনার প্রতিবেশী বলছেন, আরে আইনাল ভাই, মনে হয় তুমি বলছো এই কথাটা গরু শুনছে যে সারা পথ বিশ্রাম নেয় নাই, তখন ওর মনে পড়ছে ওর এখন বিশ্রাম নিতে হবে, এই জন্য এখন সে বিশ্রাম নিচ্ছে। তো এই কথা শোনার পর দুজনে একটু হাসাহাসি করেন, একটু তামাশা করেন, আসলেই তো গরুরও দেখি মাথায় বুদ্ধি হয়ে গেছে বেশি, আমাদের কথা বুঝতে পেরে ওর বিশ্রাম নেওয়ার কথা মনে পড়ে গেছে। এখন এই গরু যে বসছে এইটা আর কোনোভাবেই ওঠে না, বাড়ির এত কাছাকাছি এসে এখন এই অবস্থা, এখন ওনারা কী করবেন, গরুকে কোনোভাবেই উঠাতে পারছেন না। যাই হোক, অনেক কষ্টে গরুকে একটা পর্যায়ে দুজন মিলে দাঁড় করানোর সাথে সাথে হয় কি, ওই গরুটা এক পাশে দেয় এক ঝেড়ে দৌড়, এমনভাবে দৌড় দিয়েছেন আচমকা হাত থেকে গরুর দইটাও কিন্তু ছুটে যায় আইনাল কাকার। এদিকে দুজন মিলে গরুর পিছনে ধাওয়া করেছেন। পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে গরু ঢুকে গেছে। এখন এই অন্ধকারের মধ্যে গরু খুঁজবেন কীভাবে? ওরা দুজন আলাদা না হয়ে একত্রে গরু খোঁজা শুরু করলেন। গরু খুঁজছেন, হঠাৎ করে মনে হলো কিছুটা দূর থেকে, অর্থাৎ ওনারা যদি পূর্ব দিকে থাকেন মনে হচ্ছে পশ্চিম দিক থেকে গরু হাম্বা করে ডেকে উঠলো। তখন ওরা বুঝতে পারলেন গরুটা ওই দিকে গেছে। তো ওই দিকে গিয়ে গরু খুঁজছে, হঠাৎ করে মনে হলো দক্ষিণ দিক থেকে হাম্বা করে ডেকে উঠেছে, আবার দক্ষিণ দিকে গিয়েছেন। এইভাবে ওনারা যখন কোনো একটা দিকে যান, উল্টো দিক থেকে ওই গরুর ডাক ভেসে আসে। এইভাবে অনেকটা সময় ওনারা ওই গরু খুঁজেছেন, কিন্তু গরুকে আর খুঁজে পান না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে রাস্তার এক পাশে দুজন মিলে বসে পড়েন, চিন্তা করলেন যে এইভাবে আর গরু খোঁজা যাবে না,
নিশ্চয়ই আমাদেরকে কেউ বোকা বানাচ্ছে। এদিকে ফজর আজান হয়ে যায়। আজান হয়ে যাওয়ার পর দেখা গেল যে একটু একটু করে সকাল হওয়া শুরু হয়েছে। তখন দুজন মিলে ভাবলেন এইবার গরুটাকে খোঁজা যেতে পারে। যখনই খোঁজার জন্য ওনারা একদিকে পা বাড়িয়েছেন, তখনই দেখেন একটা বিভৎস দৃশ্য। গরুর মাথাটা পড়ে আছে, আর হাড়গোড় এদিক সেদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। মাথা ছাড়া একটু মাংসও নেই ওই হাড়ের সাথে, মাথাটা শুধু অক্ষত। দেখেই বোঝা যাচ্ছে এই গরুর এই অবস্থা আরও অনেকক্ষণ আগেই হয়েছে। অথচ সারা রাত ওনারা গরু খুঁজেছেন, একদম ফজর আজানের আগ পর্যন্তও কিন্তু গরুর ডাক উনি শুনেছেন, যে একবার এপাশে ডাকে একবার ওপাশে ডাকে। তাহলে এই ডাকগুলো ছিল এক মায়াজাল। ওনারা সারাটা রাত এই মায়াজালের পিছনে ছুটে বেরিয়েছেন, কিন্তু গরুকে বহু আগেই একদম চেটে পুটে খেয়ে ফেলেছে দুষ্টু পিশাচের দল। এটা ওনারা বুঝতে পারেন। মন খারাপ করে বাড়িতে চলে আসেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহর অশেষ রহমতে ওই রাতে ওনার প্রতিবেশী এবং আইনাল কাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু এই গরুটার উপর দিয়ে গিয়েছে। তো এইটা গেল একটা ঘটনা। এরপর মাসখানেক ওনার বাসায় আর কোনো সমস্যা হয়নি। একদিন গভীর রাতের বেলা আইনাল কাকার ঘুম ভেঙে যায়। ঘুম মূলত ভাঙে বাইরে থেকে কোনো একটা শব্দের কারণে। ওনার কাছে মনে হচ্ছিল বিশাল আকৃতির কোনো একটা বস্তুকে টেনে হিঁচড়ে বাড়ির উঠোন দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আইনাল কাকা ঘরের বেড়ার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পেলেন কালো পোশাক পরিহিত 3 থেকে 4টি অবয়ব বিশাল দেহি একটা প্রাণীকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা যে কী প্রাণী এটাও ভালো করে বোঝা যাচ্ছিল না। এমনিতে তো আইনাল কাকার প্রচণ্ড রাগ, কারণ একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। দুইটা গরু তারা মেরে ফেলেছে। আইনাল কাকা কী করেছেন, ঘরের ভেতরে থাকা একটা বাঁশের লাঠি নিয়ে দরজা খুলে বের হয়ে সামনে যে অবয়ব পেয়েছেন সেটাকে বেদম পিটুনি দেওয়া শুরু করেছেন। এইটারে 5টা বাড়ি দেয়, তো আরেকটা দেয় 7টা বাড়ি দেয়। তো এইরকম সামনে যেটাকে পাচ্ছে ধামাধাম মাইট চলছে। তখন হয় কি, তার কাছে মনে হয় পেছন থেকে খপ করে কেউ তাকে ধরে ফেলেছে। আমরা যেভাবে ঢিল ছুরি, হাতে ঢিল নিয়ে দূরে ছুড়ে দিই বা পুকুরের দিকে অনেকে ছুড়ে দেন, আইনাল কাকার কাছে মনে হলো ওনাকে ওইভাবে খপ করে ধরে ঢিলের মতো করে ছুঁড়ে মেরেছেন ওই পুকুরের দিকে। ধপাস করে গিয়ে ওই পুকুরের উপরে পড়েছেন। এত বড় একটা মানুষ পুকুরের উপরে এত দূর থেকে গিয়ে পড়েছে, আওয়াজটা কেমন হতে পারে? ওই আওয়াজে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখেন যে আইনাল কাকা নাই, দরজা খোলা। উনি হারিকেন নিয়ে তাড়াতাড়ি বের হয়েছেন। বের হয়ে দেখতে পান উঠোনের উপরে ওনার মোটা বাঁশের লাঠিটা পড়ে আছে। এদিকে তো উনি ওনার স্বামীকে ডাকাডাকি শুরু করেছেন। ডাকের উত্তর নিয়েছেন আইনাল কাকা। দেখা গেল যে আইনাল কাকা পুকুর থেকে উঠে আসছেন, লুঙ্গি একদম ভিজে একাকার হয়ে গেছে। উনি লুঙ্গি চিপতে চিপতে উঠে এসছেন আর কি। ওনার স্ত্রী বলছেন যে কী ব্যাপার, তুমি পুকুরে গেলা কীভাবে, আর এত জোরে পানিতে আওয়াজ হলো বা কিসের? আইনাল কাকা ওই সময় কিছু বলেননি, বললে ওনার স্ত্রী ওই সময় ভয় পেতে পারেন। উনি বললেন যে না, কিছু না, আমি আসছিলাম, হঠাৎ করে পা পিছলে পুকুরে পড়ে গেছি। পরদিন সকালবেলা আইনাল কাকার শরীরে বিভিন্ন জয়েন্টে এমন ব্যথা, উনি বিছানা থেকে আর উঠে দাঁড়াতেই পারেন না। যেই হুজুরের কাছে উনি গিয়েছিলেন, যার পরামর্শ নিয়েছিলেন, তার কাছ থেকে ঝাড়ফুঁক পানি পড়া নিয়ে আসেন। প্রায় দীর্ঘ 3 মাস ওনার আন্ডারে থেকে চিকিৎসা নেবার পর ওনার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যায়। তবে পরিপূর্ণভাবে সুস্থ হয়নি। 3 মাস উনি খেতে খামারে যেতে পারেননি। ফসলের জমিতে আগাছায় একদম একাকার হয়ে গেছে। ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আইনাল কাকা ছোটোবেলা থেকেই অনেক পরিশ্রমী। সুস্থ হওয়ার পর একটা দিনও উনি বাড়িতে বসে রইলেন না। জমিতে গিয়ে সেই আগাছা পরিষ্কার থেকে শুরু করে আরও অনেক কাজ শুরু করলেন। তো উনি এরকম কাজ করছেন, কয়েকদিন স্বাভাবিকভাবে করলেন। একদিন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে, বিশেষ করে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। চাঁদের আলোতে আইনাল কাকার কাজ করতে বেশ ভালোই লাগছিল। মনে আনন্দ নিয়েই নিজের জমিতে কাজ করছেন। নিজের জমিতেই তো কাজ করছেন, অন্য কারো জমিতে তো কাজ করছেন না, এটা নিজের কাজ। এই ভেবে মনের উৎসাহ নিয়েই কাজ করছেন। অনেকক্ষণ কাজ করার পর উনি চিন্তা করলেন, থাক আজকে আর করবো না, কালকে সে বাকিটা করবো। এটা চিন্তা করে যখনই উনি উঠে দাঁড়িয়েছেন ওনার জমির ভেতরে, তখন উনি দেখতে পেলেন বেশ কিছুটা দূরে ক্ষেতের আইল ধরে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসছে। আইনাল কাকা ভেবেছিলেন হয়তো বা তার মতোই কেউ মাটির কাজ করেছে, রাত পর্যন্ত এখন বাড়িতে ফিরে আসছে, এরকম তো অনেকেই করে। দেখি তার সাথে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাই। এদিকে উনি খেয়াল করলেন এই লোকটা হেঁটে আসছে তো আসছেই, হাঁটছে কিন্তু তার কাছে আর আসে না। কী ব্যাপারে, এতক্ষণ তো লাগার কথা না তার কাছে আসতে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে আইনাল কাকা ডাক দিল, ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আবার কাছে আসেন। আরে এতক্ষণ ধরে হাঁটছেন, কাছে আসেন না কেন, আসেন। যেই নাই উনি এই কথা বলেছেন, মনে হলো দূরে থাকা ওই অভাবটা 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে তার থেকে
মাত্র 1 হাত দূরে এসে দাঁড়িয়ে গেছে এবং বলছে, কিরে কেমন আছিস আইনাল? সুযোগে ছিলাম রে, কবে তুই নিজে থেকে ডেকে কাছে নিয়ে আসবি, এখন সেই সুযোগটা পেলাম। তুই কিন্তু ডেকে আমাকে কাছে নিয়ে আসছিস, এখন কিন্তু তোর আর নিস্তার নেই। আইনাল কাকা চাঁদের আলো তো যতটুকু দেখতে পেলেন, লোকটার যে হাইট স্বাভাবিক একটা মানুষের মতোই, কিন্তু তার মুখমণ্ডল যেটা, মুখটা মনে হচ্ছে মানে সুচালো, অনেক লম্বা, এত লম্বা যে মনে হচ্ছে পুরো মাথাটা লম্বা হয়ে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এরকম তো হয় না কখনো, কোনো মানুষের হয় না এতটা লম্বা। এইটা দেখার পর উনি তো অনেক ভয় পেয়ে যান। এখন এর পরপরই ওই অবয়বটা আইনাল কাকার উপর ঝাঁপিয়ে পড়ে। আইনাল কাকাও বাঁচার জন্য অনেক চেষ্টা করছেন। এর ভিতরে হয় কি, সত্যি সত্যি ওনার পরিচিত একজন ব্যক্তি ওই পথ দিয়ে হেঁটে আসছিলেন। উনি দেখছেন যে কোনো একটা মানুষকে জোর করে, মানে উনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু একটা মানুষকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওই মানুষটা নিজের মাথাটাকে নিজেই মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। তো উনি আবার দূর থেকে বলছে, এই কে গো ওখানে, কি করো, কি হয়েছে, কি সমস্যা? তখন নাকি ওই অভাবটা বলে ওঠে, বেঁচে গেলি রে, পরবর্তী সময় তোর সাথে দেখা হলে কিন্তু তোর জীবনের শেষ দিন, তোর বাড়ির কাছে একজন লোক চলে আসছে বলে ছেড়ে দিলাম। তখন ওই অভাবটা নাকি চলে যায় ওখান থেকে। এদিকে ওই ব্যক্তি কাছে এসে দেখেন আইনাল কাকার এই অবস্থা, অচেতন হয়ে পড়ে আছে। তখন আইনাল কাকাকে উনি কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন। তখন ওই ব্যক্তি কি দেখেছিলেন ওই সময় এতটুকু বলেন, শুধু এতটুকুই বলেছিলেন যে সে নিজেই মনে হচ্ছে ধস্তাধস্তি করতেছে, পড়ে যাচ্ছে, মাথা মাটির মধ্যে ঢুকাই দিচ্ছে, এরকমটাই দেখছি, এছাড়া তার কিছু দেখিনি। এরপর আইনাল কাকা আবারও অসুস্থ হয়ে পড়েন। প্রায় 6 মাসের মতো উনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতার মধ্যেই ঘটে যায় আর একটা মর্মান্তিক ঘটনা। আইনাল কাকার কিন্তু 3টা মেয়ে হয়েছিল। বড় মেয়ের নাম ছিল হোসনে আরা। ঘটনার সময় তার বয়স আনুমানিক 15 কি 16 বছর। আর আইনাল কাকা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু আইনাল কাকার স্ত্রী এবং হোসনে আরা অনেক পরিশ্রম করতেন। একদিন হয় কি, আইনাল কাকার স্ত্রী এবং হোসনে আরা দুজনই ওনাদের বাড়ির পাশে থাকা পুকুরে গিয়েছেন, সন্ধ্যার আগ দিয়ে গোসল করে আবার বাড়িতে ফেরত আসতেন। হয় কি যে আইনাল কাকার স্ত্রীর একটু জরুরি কাজ থাকার কারণে ওনার মেয়েকে বলেন যে তুই গোসল করে আয়, আমি একটু তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাচ্ছি। উনি চলে আসেন, কিন্তু হোসনে আর আসে না। সন্ধ্যা পার হয়ে যায়, হোসনে আর আসে না। আইনাল কাকার স্ত্রী জোরে জোরে কয়েকবার ডাক দিয়েছেন, কিন্তু হোসনে আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। একটা সময় আইনাল কাকার স্ত্রী পুকুর পাড়ে যান। পুকুর পাড়ে গিয়ে দেখেন যে ওখানে কেউ নাই, পানি একদম শান্ত, অর্থাৎ ওখানে কেউ গোসলও করছে না। আইনাল কাকার স্ত্রী তো হোসনে আরা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, হোসনে আরার কোনো সারা শব্দ নাই। তো তখন আশেপাশে তো ঘর বাড়িও দূরে দূরে, তারাও তো আসলে এই ধরনের শব্দগুলো শুনতে সচরাচর পান না, যে এই বাড়িতে কোনো সমস্যা হলো কি না। এদিকে আইনাল কাকাও বাড়িতে ফেরত আসেন, এসে শোনেন যে এই অবস্থা। উনিও পুকুর পাড়ে যান, কাউকে পান না। পুকুর পাড় থেকে যখনই বাড়ির দিকে ফেরত আসবেন, হঠাৎ করে পুকুরের পানিতে খলখল শব্দ হয়। ওনারা তাকিয়ে দেখেন হোসনে আরা পানির ভেতর থেকে উঠে আসছে, তার শরীর ভেজা। আইনাল কাকা আর ওনার স্ত্রী দুজনই বলে ওঠেন যে কি ব্যাপার, তুই কোথায় গেছিস? আইনাল কাকা কিন্তু অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ থাকলেও একদম শয্যাশায়ী ছিলেন না, আশেপাশে যেতেন। ওই দিন আবার উনি বাইরে বেরিয়েছিলেন আর কি, কোনো একটা কাজে। তবে ভারী কোনো কাজ করতে পারতেন না, ভারী কোনো কাজ করার মতো শক্তি সামর্থ্য হয়নি। উনি ফিরে আসার পর উনি দেখলেন যে এই অবস্থা। হোসনে আরা উঠে আসে, দুজন মিলে জিজ্ঞেস করলেন। হোসনে আরা কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ বাড়িতে চলে গেল। এরপর হোসনে আরা কারোর সাথে কোনো কথা বলে না, এক জায়গায় বসে থাকে তো থাকেই, আর নড়াচড়াও করে না, ওঠেও না। এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। একজন হুজুরকে নিয়ে আসা হয়, হুজুরের কাছে সব কথা খুলে বলা হয়। হুজুর ঝাড়ফুঁক করে দেন, কোনো উন্নতি হয় না। হোসনে আরা কথা বলে না। এভাবে তো দিনের পর দিন চলে যাচ্ছে। এক রাতে হয় কি, হোসনে আরা নাকি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আইনাল কাকা অবশ্য এই শব্দটা পেয়েছেন। উনি চিন্তা করেছেন হয়তো বা সে ওয়াশরুমে যাবে, আর তাকে জিজ্ঞেস করলে তো কোনো উত্তর দেয় না, এই জন্য তো আর উনি কিছু জিজ্ঞেস করেন না। এদিকে ওয়াশরুমে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায়, সে আর ঘরে ফেরত আসে না, এত সময় তো লাগার কথা না। এরপর আইনাল কাকা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, হোসনে আরার নাম ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে, অনেকবার ডাকেন। এদিকে ওনার স্ত্রী উঠে পড়েন, এত জোরে ডেকেছিলেন যে দূর দূরান্তে যে ঘর বাড়িগুলো ছিল তারাও জেগে গিয়েছিল, তারাও দূর থেকে চিৎকার করে বলছে, ও আইনাল ভাই কি হয়েছে? তখন আইনাল ভাই উত্তর দেন, মানে আইনাল কাকা উত্তর দেন যে হোসনে আরাকে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু ওখান থেকে লোকজন চলে আসে, অনেক খোঁজাখুঁজি হয়। ওই রাতে হোসনে আরাকে আর পাওয়া যায় না। তবে হ্যাঁ, হোসনে আরাকে পাওয়া যায় কোথায়? সেইখানে যেখানে তার গরুটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। খালি মাথাটা পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল, কোনো মাংস ছিল না। ওখানে হোসনে আরাকে পাওয়া যায়। তার মাথাটা আছে,
তার পুরো কঙ্কালটা অক্ষত আছে, কিন্তু গলার নিচ থেকে শরীরের কোথাও কোনো মাংস নেই, শুধু কঙ্কাল আছে। আর মাথা বলতে গলার এখান থেকে মাথা পর্যন্ত এটা অবিকৃত, এটা কিছু হয়নি। এই দৃশ্য কি কোনো মা বাবা সইতে পারে? ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে? ওই অবস্থায় তাকে ওখান থেকে নিয়ে আসা হয়, কোনো মতে গোসল দিয়ে জানাজা দিয়ে দাফন করা হয়। সময় যাচ্ছে, আস্তে আস্তে মানুষজন আইনাল কাকার বাড়ি এড়িয়ে যাচ্ছে। জানে যে এই বাসায় বিভিন্ন ধরনের সমস্যা, আইনাল কাকার মেয়েটাকে এইভাবে খেয়ে ফেলেছে, এটা তো স্বাভাবিক কিছু না। ওই বাড়িতে গেলে তাদেরও বিপদ হবে। আগে তো বিপদ আপদে দু একজনকে পাওয়া যেত, এখন আইনাল কাকা ডাকলেও কেউ সহজে আসতে চায় না, এমন একটা ঝামেলা শুরু হয়ে গেল। বিশেষ করে আইনাল কাকার বড় মেয়ে হোসনার মৃত্যুর পর মানুষের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক শুরু হয়ে যায় আইনাল কাকা এবং তার পরিবার এবং ওই জায়গাকে ঘিরে। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা একটা পরামর্শ করেন যে এরকম তো চলতে পারে না, সেটা আমাদের গ্রামে আমাদের সমাজেরই একজন মানুষ, এভাবে তাকে তো বিপদে ফেলে রাখা যায় না, তার বাড়িতে পাহারা বসাতে হবে। প্রতিদিন 4 জন করে পাহারা দিবেন, তাদের দলনেতা থাকবেন আইনাল কাকা নিজেই। 4 জন আসে যুবক বয়সী, যারা কোনো কিছুতে ভয় পায় না, খুব সাহস। তা আসেন, উঠোনে বসেন, নিজেদের মধ্যে তাস খেলেন, আর আইনাল কাকাও সেখানে থাকেন। 1 রাত 2 রাত মোটামুটি ঠিকঠাক মতো চলে যায়, কোনো সমস্যা হয় না, বেশ হাসি আনন্দেই চলে যায়, তাদের গল্প করছেন। কিন্তু আইনাল কাকার মনের মধ্যে তার বড় মেয়ের যেই শোক, এটা তো রয়েই গিয়েছে। আর আইনাল কাকা তখনও পুরোপুরি সুস্থ নন, এমনি হাঁটাচলা করতে পারলেও ভারী কাজ করতে পারেন না। বিশেষ করে ওই পিশাচের সাথে ধস্তাধস্তি হওয়ার পর উনি যে অসুস্থ হয়েছেন, এরপর থেকে উনি আর স্বাভাবিক হতেই পারছেন না। এক রাতে 4 জন ব্যক্তি আসেন, আসার পর তারা আইনাল কাকার সাথে বসে উঠোনে গল্প করছেন। আইনাল কাকার যেই একটা ঘর ছিল, বিশেষ করে ওই ঘরের ঢেকি ছিল, ঢেকি ঘরে চালগুলো ভাঙানো হয়, ওই ঢেকির উপরে বেশ কিছু মালামালও রাখা ছিল। হঠাৎ করে না শুনতে পাচ্ছেন ওই ঢেকি চলছে, অর্থাৎ ঢেকিতে পাট দেওয়া হচ্ছে, শব্দ হচ্ছে, ক্যাচ ক্যাচ শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। এরকম তো হওয়ার কথা না। তখন এই যে 4 জন, এই 4 জন যারা কিছুক্ষণ আগেই তাদের বিশাল সাহসের বিভিন্ন ফিরিস্তিগুলো দিয়ে যাচ্ছিল যে তারা এই করেছে সেই করেছে, এরকম ঘটনা ঘটছে, ভয় পায় নাই, এই 4 জন কিন্তু ভয়ে একদম গুটিসুটি হয়ে যায়। আইনাল কাকা উল্টো তাদেরকে সাহস দিয়ে বলেন, ভয় পেলে চলবে না, চলো আমরা সবাই মিলে গিয়ে দেখি ওখানে কি আছে। সবাই তো লাঠি নিয়েই পাহারা দিতে এসেছিল, সবাই লাঠি নিয়ে ওই ঘরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে তারা একটা জিনিস দেখলো, এই যে ঘরের চাল আর চতুর্দিকে বেড়া, এই বেড়ার ফাঁকা দিয়ে মনে হলো যে কোনো একটা জিনিস বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সময় ওই বেড়ার সাথে এবং চালের সাথে ঘষা লেগে একটু কচর মচর শব্দও হলো, কিন্তু জিনিসটাতে কি এটা বোঝা গেল না। দেখা গেল যে ঢেকির উপর যে জিনিসগুলো ছিল সেগুলো ওরকমই আছে, কোনো নড়চড় নাই, কিন্তু ঢেকি চলার আওয়াজ কিন্তু হচ্ছিল, ধপ 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 করে শব্দ হচ্ছিল। বিশেষ করে ঢেকির মাথাটা যখন সামনে পড়ে, মাটির উপর আঘাত করে, এই শব্দ কিন্তু হচ্ছিল। এমনকি আশেপাশে যে মাকড়সাল জালগুলো ছিল সেগুলো কিন্তু অক্ষতই আছে। তাহলে এই শব্দগুলো কে করছিল? ওই রাতে এ পর্যন্তই হয়, এরপরে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, বলতে ওই রাতে হয়নি আর কি। এরপর তো পরদিন সকালবেলা গ্রামের লোকজন নিয়ে রাতের এই ঘটনাটা যখন শেয়ার করা হলো, তখন আসলে মুরব্বীরা বুঝতে পারলেন যে এইভাবে পাহারা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, একজন ভালো হুজুরকে নিয়ে আসতে হবে। এছাড়া এভাবে পাহারা দিয়ে কি একটা মানুষের বাড়ি সবসময় রক্ষা করা যায়, তাদেরকে রক্ষা করা যায়? তারা একজন ভালো আলেমের সাথে যোগাযোগের চেষ্টা করলেন। গ্রামের মধ্যে যে কয়েকজন ছিলেন, ইনারা এই আইনাল কাকার সাথে কথা বলে তারা বললেন যে ঠিক আছে, আমরাও যাবো, প্রয়োজনে কথা বলবো, কোনো সমস্যা নেই। একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর নাকি এসেই বলতে থাকেন যে এখানে কিভাবে মানুষ বসবাস করে, এখানে তো মানুষ বসবাস করার কথা না, এটা তো জিনেদের বসবাস করার জায়গা, এখানে আপনারা কিভাবে আছেন? তখন ওই হুজুর বলেন যে দেখেন, এখানে যদি 1-2টা জিন থাকতো আমি না হয় সরিয়ে দিতাম, এখানে তো শয়ে শয়ে জিন আর শত শত বছর ধরে এরা আছে, এখান থেকে তো ওদেরকে সরানো খুব মুশকিল। হুজুর বলছেন যে এখানে 2টা বড় বড় কড়ই গাছ ছিল না, আপনি কড়ই গাছ দুটো কেটেছিলেন, আপনি তো ওদের বাসস্থান নষ্ট করে ফেলেছেন, এই জন্যই তো ওরা এত ক্ষিপ্ত। এখন এটা নিয়ে খুব বেশি দূর কাজ করা যাবে বলেও মনে হয় না, তারপরও দেখি কি করা যায়। হুজুর ওনার মতো করে রুকিয়া করেন, ওই জিনেদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, উনি ওনার মতো করে জিনদেরকে বন্দি করার চেষ্টা করেছিলেন। তবে ওই জিনেরা নাকি হুজুরকে বেশ কিছু কথা বলেছিল, তা হচ্ছে যে ওই কড়ই গাছ দুটো যদি কাটা না হতো, ওরা ওদের মতো থাকতো, আইনাল কাকা পরিবার নিয়ে তার মতো করে থাকতেন, কিন্তু এই গাছ দুটো কাটার কারণে ওদের বাসস্থান নষ্ট হয়েছে, এই জন্যই ওরা ক্ষিপ্ত। আর তারা কিছু শর্ত দিয়েছে যে ঠিক আছে, আমরা আইনাল কাকাকে আর বিরক্ত করব না, তবে
নতুন করে আরও 2টি কড়ই গাছ রোপণ করতে হবে, মানে ছোট চারা রোপণ করতে হবে, আর একটা আস্ত গরু তাদেরকে দিতে হবে। তাহলে আপাতত তারা কোনো ক্ষতি করবে না, তারা তাদের মতো থাকবে, আর আইনুল কাকার মতো থাকবেন তাদের পরিবার নিয়ে। তো এরকম একটা সমাধানে আসে। আইনুল কাকা সেই অনুযায়ী গরু দিয়ে দেন। তো গরু দেওয়ার একটা নির্দিষ্ট জায়গার কথা বলেছিল আইনুল কাকা, যে একাই যেতে হবে ওখানে, বিষয়টা এরকম না, কয়েকজন মিলেও সেখানে যেতে পারে, কিন্তু শর্ত হলো গরু দিয়ে আসার পর পেছন দিকে তাকানো যাবে না। আর এটা সেই জায়গা যেই জায়গাতে ওই যে একটা গরু শুধু মাথা বাদে সব পুরো অংশ খেয়ে ফেলেছিল, ওই জায়গার কথা বলে ওখানে দিয়ে আসতে হবে। আইনুল কাকা কয়েকজনকে সাথে নিয়ে একটা গরু ওখানে দিয়ে আসছিলেন। দিয়ে আসার পর কিছুটা পথ এগিয়েছেন, হঠাৎ করে ওই গরুর একটা আত্মচিৎকার ভেসে আসে। আত্মচিৎকার হতে হতেই মনে হলো থেমে গেল। অনেক সময় একটা সাউন্ড তীক্ষ্ণ থাকা অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলে যেরকম হয় ওরকম। এরপরে চপ চপ শব্দ, কটর মটর শব্দ, এতটুকু পেয়েছিলেন, বুঝতে পেরেছেন যে কিছু একটা ওই গরুটাকে ধরে খেয়ে ফেলছে। ওনারা ওখান থেকে চলে আসেন। পরদিন ওখানে যাওয়ার পর ওই গরুর মাথাটাই শুধু ছিল, বডিগুলো এলোমেলো অবস্থায় ছিল, শুধু হাড় পড়েছিল, মাংস ছিল না। ঠিক যেমনটা হয়েছিল প্রথম গরুর মতো, বিশেষ করে যে গরুটাকে খেয়ে ফেলা হয়েছিল। এরপর আইনুল কাকার বড় মেয়ে হোসনিয়ার সাথে যেটা হয়েছিল, আর ঠিক একই রকমভাবে এই গরুটাও ওই পরিণতি বরণ করেছে। তবে এটা তো ওনারা দিয়েই আসছিলেন। এরপর থেকে কিন্তু উনি পরিবার নিয়ে ঠিকঠাক মতো মানে বসবাস করছেন, খুব একটা সমস্যাও হচ্ছে না, মোটামুটি চলছে, দিনকাল চলছে। এভাবে আরও অনেকগুলো সময় কেটে যায়, এর মধ্যে কোনো ভয়ের ঘটনা ঘটেনি, উনি ওনার মতো করেই আছেন। একদিন হয় কি, একটু সন্ধ্যার আগ দিয়ে আইনুল কাকা দেখতে পান একজন ফকির গোছের মানুষ, তার কাঁধে একটা ঝোলা আছে, হাতে একটা লাঠি আছে, উনি পুকুরের পানিতে হাত মুখ ধুচ্ছেন। তো দূর থেকে আইনুল কাকা এটা পর্যবেক্ষণ করছেন যে এই বৃদ্ধ লোকটা এখানে আসছে। উনি দূর থেকে বললেন যে, কে গো আপনি, কোন বাড়িতে যাবেন? ওই লোকটা কথার কোনো উত্তর দেয় না। ওই লোকটা উল্টো বলে, তোমার বাড়ি কোথায়? এই কথায় আইনুল কাকা একটু মন খারাপ করেন যে আমার বাড়িতে এসে আমার পুকুরে হাত মুখ ধুয়ে আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। এই লোকটা তো আগে গ্রামে কখনো দেখিনি। আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম, সে উল্টা আমার পরিচয় জিজ্ঞেস করে। উনি বলছে যে আমার বাড়ি তো এখানেই, আপনি দেখতে পেলেন না যে আমি বের হয়ে আসলাম বাড়ির ভিতর থেকে? আমার বাড়ি এটাই, আপনি কে, কোথায় যাবেন? তখন ওই বৃদ্ধ লোকটি বলছে, এটা তোমার বাড়ি না পিশাচের বাড়ি? এখানে কোনো মানুষ থাকে না পিশাচ থাকে? আমি তো খালি পিশাচদেরকেই দেখি, আর তো কিছু দেখি না। মানুষ কই, তোমারই দেখতেছি মানুষ। তখন উনি বলেন যে আসলে কি বলবো মুরব্বী, এরকম এরকম ঘটনা তো ঘটছে, পরিবার নিয়ে অনেক অশান্তিতে আসি, তবে এখন কম, এখন তেমন কিছু হচ্ছে না, আমার মেয়েটাও মারা গেছে এইভাবে। তখন ওই বয়স্ক মুরব্বী বলেন, ঠিক আছে, তোমাকে তোমার বাড়ির ভেতর নিয়ে চলো। আমি সন্ন্যাসী গোছের মানুষ, নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াই সারা দেশেই, কোনো জায়গায় স্থায়ী হই না, কখনো কখনো কোনো মানুষের উপকার করার চেষ্টা করি। তোমার এই বাড়িটাকে আমি পিশাচ মুক্ত করব, তুমি রাজি আছো? তখন আইনুল কাকা বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। তখন ওই লোকটা কিছু কিছু উপকরণ সংগ্রহ করার কথা বলে, ইনস্ট্যান্ট সংগ্রহ করার কথা বলে, যে ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে। বিশেষ করে তখন 7 ঘাটের পানি লাগবে, 7টা পুকুরের পানি, ভিন্ন ভিন্ন জায়গায় পুকুর হতে হবে, একটা সাথে একটা কোনোভাবেই সংযোগ থাকা যাবে না, একটু দূরে দূরের পুকুর হতে হবে আর কি। তো আইনুল কাকা এই জিনিসগুলো সংগ্রহ করা ওনার জন্য খুব কঠিন ছিল না, তবে পুকুরের পানিটা ওনার নিজেকেই সংগ্রহ করতে হবে। তবে ওই বৃদ্ধ লোকটা বলে দিয়েছিল যে পুকুরের পানি সংগ্রহ করার সময় পেছন থেকে অনেকেই ডাক দেবে, কথা বলার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে সেগুলোর উত্তর দেওয়া যাবে না। উনি সন্ধ্যার পরপরই পুকুরের পানি সংগ্রহ করার জন্য, বিশেষ করে ঘাটের পানি, মানে 7 ঘাট থেকে পানি নিয়ে আসতে হবে। প্রথম ঘাট, দ্বিতীয় ঘাট থেকে পানি আনছেন, 2টা ভিন্ন ভিন্ন পুকুর থেকে। তৃতীয় ঘাটে যখন গিয়েছেন, পানি আনবেন, নিয়েছেনও, যেই না ঘাট বেয়ে উপরে উঠেছেন, হঠাৎ করে পেছন থেকে ডাক আসে, বাবা আমাকে নিয়ে যাও, আমি আর একা থাকতে পারছি না। কণ্ঠস্বরটা ওনার খুব পরিচিত। ওনার মনে পড়ে যায়, আরে এ তো আমার বড় মেয়ে হোসনিয়ার কণ্ঠ, সে তো অনেক আগেই পিশাচদের আক্রমণে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। উনি পেছন দিকে ঘুরলেন, দেখলেন ওনার মেয়ে হোসনিয়ারা। তখন উনি বলছেন যে এই সমস্ত কথা বলে আমার কোনো লাভ নাই রে, আমি আমার কাজ করব, তোদেরকে এই বাড়ি থেকে তাড়াবো। তখন নাকি ওই হোসনিয়ারার রূপটা পরিবর্তন হয়ে যায়, একটা বয়স্ক মহিলা, ওরকম ভয়ঙ্কর ঠিক না, মানে ওরকম একটা রূপ ধারণ করে, এবং বলতে থাকে, এই শোন, এই এতগুলো বছরে কি নতুন করে তোদেরকে কোনো ঝামেলা করছি? আমরা আমাদের মতো আছি, তোদের মতো আছিস। ওই বৃদ্ধ একটা প্রতারক, খবরদারের কথা শুনিস না। এই কথা বলার পর আইনুল কাকা আর কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে ঘুরে উনি বাড়ির দিকে হাঁটতে থাকে। তবে বাড়ির দিকে হাঁটলে তো হবে না, তাকে তো আরও পুকুরের পানি সংগ্রহ করতে হবে। ওই পানিগুলো রেখে এসে ঘটনা কী হয়েছে এটা পরে বৃদ্ধকে বলেন। তখন বলে, তুমি আরও 4 ঘাটের পানি নিয়ে আসো, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে এরপরে তোমার স্ত্রী, তোমার আরও পরিবার পরিজনের, বিশেষ করে তোমার বাবা, তোমার মা, এদের বেশেও কিন্তু আসবে, ভয় পেও না। সত্যি তাই, 4র্থ ঘাটের পানি আনতে গিয়ে তার স্ত্রীর বেশে তাকে ডাক দিয়েছে।
উনিও দেখলেন তার স্ত্রী বেশি আসছে, কথা না বাড়িয়ে উনি আবার চলে আসলেন, ভয় পান না আল্লাহর রহমতে। এরপরে ওনার মৃত বাবা, মৃত মা, এরকম কিন্তু প্রত্যেকটা ঘাটে ঘাটেই ওনাকে বিরক্ত করেছে। শেষ ঘাটে এসে নাকি এত বিরক্ত করেছে, বলছে খবরদার এই কাজ করিস না, ওই বৃদ্ধ প্রতারক এই বাড়ি থেকে তোকেও তাড়াবে, আমাদেরকেও তাড়াবে। কিন্তু আয়নাল কাকা এটাতে পাত্তা দেন নাই, বাড়িতে চলে আসেন। সব জিনিস যখন দিয়ে দেওয়া হয়, ও বৃদ্ধ বলেন যে বাবা তোমরা সবাই বাড়ির ভিতরে অবস্থান করো, আমি যদি মারা যাই তাহলে তোমার বাড়ি থেকে দূরে কোনো একটা কবরস্থানে আমাকে দাফন করো, কারণ আমার পরিবার পরিজন নাই। আর যদি বেঁচে থাকি তাহলে কথা তো হবে ইনশাল্লাহ। আর রাতের বেলা বাইরে বের হবে না, যত জরুরত আছে সব সেরে ঘরে ঢুকে পড়ো। ওনারা তাই করেন। গভীর রাতে ওই যে ঝড় টর এরকম যে শব্দ হয় বিষয়টা এরকম না, তবে এমন কিছু শব্দ হয়েছিল মনে হচ্ছে দাপাদাপির শব্দ, উঠোনের উপর ধূপধাপ শব্দ হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, জাস্ট এতটুকুই, কিন্তু ঝড় বাদল এরকম কিছু না। ওই সময় কিন্তু বাইরে বের হওয়া নিষেধ ছিল। ওই বৃদ্ধ লোক বলে দিয়েছিলেন যে আমিও যদি ডাকি তাও ফজরের আগে দরজা খুলবা না। সত্যি সত্যি ওনাকে ডেকেছিল ওই বৃদ্ধের গলায়, কিন্তু আয়নাল কাকাকে ডেকেছিল, কিন্তু ওনারা বাইরে বের হন নাই। ফজরের আজান যখন দিল তখন ওনারা বাইরে বের হয়েছেন, দেখতে পেলেন ওই বৃদ্ধ লোকটি সুন্দর করে যেখানে বসে উনি রুকিয়া করছেন সেখানেই উনি ঘুমিয়ে আছেন, চারদিকে খুব সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এরপর বৃদ্ধ লোকটিকে উনি ডাক দিলেন, বৃদ্ধ লোকটি উঠে বললেন আলহামদুলিল্লাহ, পিশাচগুলো চলে গেছে, যেতে কি আর চায়, অনেক কষ্টে বিদায় করতে হয়েছে, তবে এখন থেকে তোমার বাড়ি পরিপূর্ণভাবে এই পিশাচ মুক্ত। এখন থেকে তোমরা এখানে যা খুশি তাই করতে পারবে, কাউকে আর মান্যগণ্য করে চলতে হবে না। ওই বৃদ্ধ লোকটি 1-2 দিন ওই বাড়িতে ছিলেন, বিশ্রাম নিয়েছেন, পরবর্তীতে আবার কোথায় যেন চলে যান। উনি এভাবেই ব্রহ্মচারী হয়ে চারদিকে ঘুরে বেড়ান, এরকমটাই বলেছিলেন আর কি। তার নাম ঠিকানা বিস্তারিত কিন্তু আর আয়নাল কাকা জানতে পারেননি। এরপর ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, পুরো একটা মানুষের জীবনে কত ঘটনা ঘটতে পারে, আসলে তারই একটা সংক্ষিপ্ত রূপ আকারে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইঞ্জিনিয়ার মোস্তফা ভাই, আমাদের পুলিশ সদস্য আশিক হাসান ভাই আর সুজন ভাই, আপনাদের কাছ থেকে আর অনেক অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম আমরা আপনার দ্য হরওয়ার্ল্ড পরিবার। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকের এপিসোড থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আগামীকাল শনির রাতের যেই 66তম এপিসোড, যেটা আজকে হওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আগামীকাল আমাদের চ্যানেলে রাত 10:59 হবে, সেটা শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার দ্য হরওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।
Mm-hmm.